সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন অধিকারে। আপনাদের সঙ্গে আছে আমি মোর্শেদুর রহমান এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত অভিজ্ঞ আইনজীবী, ব্যারিস্টার এবং সলিসিটর আবু রাজা। তিনি JK সলিসিটরসের প্রিন্সিপাল। জি জনাব আবু রাজা, আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করছিলাম, বিশেষ করে কল নিচ্ছিলাম। একটা বিষয়ে গত প্রোগ্রামে আমরা চেষ্টা করেছি কভার করার জন্য, সেটা হচ্ছে যে ভিজিট ভিসা এবং ক্রিকেট বিশ্বকাপ নিয়ে যে একটা উত্তেজনা, এবং সেক্ষেত্রে অনেক বাঙালি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উত্তেজনা এক জিনিস, আর ক্রিকেট বিশ্বকাপকে একটা ছুতো বানিয়ে এদেশে ঢোকাটা এটা একটা জিনিস। আপনি জানেন যে আমাদের ইটালিতে যখন 1990 সালে ওয়ার্ল্ড কাপ হয়, ইটালিতে ওয়ার্ল্ড কাপ দেখার জন্য বহু লোক কিন্তু গিয়েছিলেন, তারা অনেকেই কিন্তু থেকে গিয়েছেন। পরবর্তীকাল ইটালি গিয়েও সরকারের নমনীয়তার কারণে অনেকেই থাকার অনুমতি পেয়েছেন। অনেকেই আশা করছেন যে যেহেতু এক জেনারেশন আগে এরকম একটা সুযোগ হয়ে গেছে, এরকম সুযোগ নিশ্চয়ই ব্রিটেনে হবে। ব্রিটেন যেহেতু জানে যে বাংলাদেশ একটা হাই রিস্ক কান্ট্রি, যেখান থেকে লোকেরা আসলে খুব একটা ফেরত যায় না, এবং আমরা দেখেছি প্রায় টেলিভিশনে দেখবেন যে 2004 বা 2005 সেক্টর বেসিস স্কিমে যারা এদেশে আসেন এক বছরের ভিসা নিয়ে, তারা কিন্তু অধিকাংশ ফেরত যাননি। এবং না যাওয়ার কারণে যেটা হয়েছে যে আজকে আমাদের এদেশে কারি ইন্ডাস্ট্রি খুব সাফার করছে। সেখানে প্রকৃতপক্ষে আমরা যেটা বলি কোয়ালিফাইড স্টাফ কিন্তু নাই। বারে বারে কাকুতি মিনতি জানানো সত্ত্বেও কিন্তু স্টাফ আনতে দিচ্ছে না। কারণ ধরেন এর আগে যখন 7,000-এর মতো সেক্টর বেসিস স্কিমে এক বছর স্টাফ আনতে দেওয়া হয়েছিল, এদের মধ্যে কতজন প্রকৃতপক্ষে শেফ বা রেস্টুরেন্টে ওয়ার্কার ছিল আমরা জানি না। অবশ্যই একজন বাঙালি হিসেবে আমি খুশি যে 7,000 বাঙালির অন্য সংস্থান হয়েছে, তারা এই দেশে আসতে পেরেছে, তাদের পরিবার পরিজন ভালো থেকেছে। যদি এটা আপনি সুদূর প্রসারী যদি ফলাফলটা আপনি দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন এটা কিন্তু আমাদের জন্য ভালো হয়নি। কারণ যারা এখানে ছিলেন তারা এখনো ধরেন 13, 14, 15 বছর পরে তারা মানবতার জীবন যাপন করছেন, তারা সেটেল হতে পারেননি, লুকিয়ে লুকিয়ে কাজ করছেন, ইমিগ্রেশন রেডের শিকার হচ্ছেন, নানা রকম। ফলে এটা জানি না এই ধরনের জীবনযাত্রা কতটা সমর্থনযোগ্য। তো আপনি যেটা বললেন যে একই রকমভাবে যখন তারা বাংলাদেশ থেকে এই ভিসাগুলো দেখবে, অবশ্যই কেউ না কেউ ভিসা পাবে। আমি জানি না এটার জন্য এখনো পর্যন্ত গভর্নমেন্ট কোনো ক্রাইটেরিয়া ডিক্লেয়ার করেনি। এটা নর্মাল ভিজিট ভিসাতেই মানুষ আসবে। তা আপনি জানেন যে বাংলাদেশ থেকে নর্মাল ভিজিট ভিসাতে আসাও খুব কঠিন। আপনার ব্যাকগ্রাউন্ড দেখে, অর্থনৈতিক সামর্থ্য দেখে, সবচেয়ে বড় কথা আপনি ফিরে যাবেন কেন। এখন যে ছেলেটা বা যে মেয়েটা খেলা দেখতে আসবে, সে আসলে ক্রিকেট কতটুকু বোঝে, তার পারিবারিক আর্থিক তাদের সঙ্গতিটা কেমন। এখন বিলাতে ক্রিকেট খেলতে দেখে আসাটা বিলাসিতা। বাংলাদেশে এমনকি আপনার টিকিট কেটে, আমরা যখন ঢাকাতে ছাত্র হিসেবে ছিলাম, আমরাও পক্ষে মহিলা সমিতি মঞ্চে গিয়ে নাটক দেখা আমাদের পক্ষ মাসে একবার হতো না। আমরা পয়সা জমিয়ে মনে করতাম বিনোদনের জন্য মাসে একবার যাব। এটা সঙ্গতির পরে, এটা আপনার সঙ্গতির পরে কিন্তু নির্ভর করে। তো কেউ যদি বলে আমি বিলাতে যাব, বিলাতে গিয়ে আমি খেলা দেখব, তো নিশ্চয়ই তার অর্থনৈতিক সঙ্গতিটা বড় হয়ে দেখা হবে। সে কোন ধরনের পরিবার থেকে এসেছে, তাদের পরিবার কি আসলেই আপনি ক্রিকেট খেলা দেখতে বিলেতে যাওয়ার মতো এই ধরনের একটা উচ্চ বিত্ত পরিবার থেকে এসেছেন কিনা। আমার কাছে মনে হয় ইন্ডিকাস অফিসার এই ব্যাপারে সচেতন হবে না। প্লাস খেলাটা আপনি কতটা বোঝেন, আপনি কি বাংলাদেশে অনুষ্ঠিত এশীয় কাপ খেলা কি আপনি দেখেছেন, কিংবা আপনার শহরে অনুষ্ঠিত খেলাগুলো আপনি দেখেন কিনা। যে লোক নিজের দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক খেলাগুলো দেখেনি, সে কেন বিলাতে এসে খেলা দেখতে চাইবে। এবং তার যদি প্রোফাইলটা হয়, যিনি আসবেন, যিনি একটা সিঙ্গেল মেল বা সিঙ্গেল ফিমেল হন, যিনি বাংলাদেশে আসলে কোনো কাজ করছেন না, সেক্ষেত্রে তারা মনে করবে এর আসলে কোনো ইনসেন্টিভ নাই ফিরে যাওয়ার। আমি কেন দেশে ফিরে যাবো যদি আমার দেশে ফিরে যাওয়ার মতো চাকরি কিংবা পরিবার পরিজন নাই। আর পরিবার পরিজনের ব্যাপারে তারা বলে যে বাংলাদেশের মতো দেশে এরকম হিস্ট্রি আছে যে পরিবার পরিজন ছাড়া মানুষ 10, 15, 20 বছর তারা বাইরে থাকে, তবু তাদের পরিবারের জীবন কিন্তু টিকে থাকে, কারণ তাদের কালচারটা এরকম। তাই জন্যে এটা আসলে আমরা জানি না যে কিভাবে এটাকে গভর্নমেন্ট ট্যাকেল করবে, বাট হয়তো বা এই সমস্ত জিনিসগুলো যেটা বললাম, এইগুলো তারা হয়তো তাদের বিবেচনায় আনবেন। একজন মানে ক্রেডিবল অ্যাপ্লিকেন্ট যদি হয়, তার জন্য হচ্ছে এই বিষয়গুলোকে লক্ষ্য করা উচিত, যে ক্রিকেট খেলা আমি বলবো তার পারিবারিক অবস্থান, সামাজিক অবস্থান এবং তার ইনকাম সোর্স থাকবেন। জি জি, ধন্যবাদ। আমরা আমাদের অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই বিষয়ের উপরে যাতে আপনি একটু বিশেষ একটা প্রোগ্রাম করেন বা একটা আপডেট দেন, যারা ক্রেডিবল অ্যাপ্লিকেন্ট তাদের জন্য কি করণীয়। কারণ এটা সত্যি অনেকেই হয়তো বা বিভিন্ন সময় বা কোনো কারণেই ভিজিট করে নাই, এই প্রথম হয়তো
ক্রিকেট বিশ্বকাপের জন্য আসতে চাচ্ছে? আমার এই ধরনের অ্যাপ্লিকেন্ট খুব কমই হবে। ধরুন যারা বাংলাদেশে নিশ্চয়ই এরকম লোক আছে যারা ওয়ার্ল্ডে বাংলাদেশ টিমকে ফলো করে। হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম নিউজিল্যান্ডে খেলতে গেল, দেখা যাচ্ছে সেই লোকটাও এরকম নিউজিল্যান্ডে গেল। হ্যাঁ, অনেকে আছেন। তো যদি ধরেন এই ধরনের অ্যাপ্লিকেন্ট হন, তিনি যদি দেখাতে পারেন আমি বাংলাদেশ টিমকে ফলো করি, আমি খেলা দেখতে ইন্ডিয়াতে গিয়েছি, নিউজিল্যান্ডে গিয়েছি, ক্যারিবিয়ানেও আমি কিন্তু গিয়েছি, আমার মনে হয় ওরকম একজন লোকের পক্ষে ভিসা পাওয়াটা কঠিন হবে না। তো যিনি এরকম দেশে দেশে ঘুরে ঘুরে খেলা দেখে বেড়ান, তার নিশ্চয়ই অর্থনৈতিক সামর্থ্যটা অনেক বেশি হবে, তার নিশ্চয়ই একটা হেলদি ব্যাংক ব্যালেন্স থাকবে, তার নিশ্চয়ই পারিবারিকভাবে তিনি নিশ্চয়ই ওই ধরনের অবস্থান থেকে তিনি আসেননি। এবং আপনি জানেন যে ক্রিকেট কিন্তু সবসময় বলা হয়, এবং কিছুটা হয়তো এর মধ্যে সত্যতাও আছে, যে ক্রিকেট হচ্ছে রাজাদের খেলা। তো ফলে এ ব্যাপারে, কারণ এদেশেও দেখেন, আপনি দেখেন মাঠের নাম কি তারা দিল, লর্ডস। এগুলি তারা মনে করছে লর্ডসরাই এগুলো দেখবে। এবং ক্রিকেট খেলাতে সবসময় কম দর্শকই হতো, এবং ফলে আপনি দেখেন এই দেশের একটা ওয়েমলি স্টেডিয়ামে যেমন লাখখানিক লোক খেলা দেখতে পারে, কিন্তু কোনো ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু 15,000, 20,000, এমনকি লর্ডসও বোধ হয় 25,000-এর বেশি দর্শক সমাগম হয় না। কারণ এরা কখনোই আশা করে না যে এই পরিমাণ লোক আসবে। তারা সবসময় মনে করে একটা আপার মিডল ক্লাস ধরনের একটা শ্রেণী এখান থেকে যাবে। শুনতে খারাপ লাগছে, বাট এটাই কিন্তু আমাদের দেশেও কিন্তু আপনি দেখবেন যে দেশীয় নবাব বা জমিদাররাই কিন্তু ক্রিকেট খেলা খেলতেন। এবং আমরা ছোটবেলায় যখন আমার কিন্তু ক্রিকেট নিয়ে যখন থেকে আমি ক্রিকেট শুনেছি, শোনার আগ্রহ ছিল, তখন থেকে আমার ক্রিকেটের প্রতি আগ্রহ হয়েছে। সবচেয়ে বড় কথা, তখন কিন্তু আমি চাক্ষুষ ক্রিকেট খেলা দেখার সৌভাগ্য হয়নি, বরঞ্চ এটা খেলার কমেন্ট্রি দেখে বা টেলিভিশনে বিদেশি খেলাগুলো দেখে কিছু কিছু বুঝতে চেষ্টা করতাম। কারণ তখন আমাদের দেশে বা আমাদের মতো যারা আমরা মফস্বল থেকে আসছি, ছোট শহর থেকে আসছি, তখন আমাদের ছোট শহরেও কিন্তু ক্রিকেট খেলার প্রচলন ওভাবে হয়নি। জি হ্যাঁ, ধন্যবাদ। খুব সুন্দর আপডেট দিয়েছেন আপনি আমাদের দর্শকের জন্য। আমরা আশা করব দর্শক উপকৃত হবেন এবং সেই অনুসারে ভিসা অ্যাপ্লাই করার সময় ওনারা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে অ্যাপ্লিকেশন করবেন। আমরা কলারের সঙ্গে যুক্ত হব। আমাদের সঙ্গে কলার আছেন। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনছি আপনি প্রশ্ন করুন। জি আমি কিছুক্ষণ আগে আরেকটা জানতে চাই। জি হ্যাঁ বলুন। আমার তো 5 মাস বাকি রয়েছে আইএলআর লওয়ার জন্য, এখন কি আমি অ্যাপ্লাই করা যাবে? আপনার যদি এদেশে সব মিলায়ে 5 বছর হয়ে থাকে, 5 বছর আপনার কখন হবে? আপনাকে তো প্রথমে তারা 33 মাসের ভিসা দিয়েছিল, তাই না? আপনি কবে ঢুকলেন এদেশে বলেন আমাকে? আপনি টিভি ভলিউম মিউট করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন প্লিজ। আমি 14 সালের জুলাই 13-তে ঢুকছি। তাহলে আপনি 19 সালের জুলাইয়ের 12 তারিখে আপনার 5 বছর পূর্ণ হবে। জুলাইয়ের 19 সালে 2019-এর জুলাইয়ের 12 তারিখে আপনার 5 বছর পূর্ণ হবে। বলে আপনি 12 তারিখে অ্যাপ্লাই করবেন, বা তার 28 দিন আগে আপনি অ্যাপ্লাই করতে পারেন। জুনে, অর্থাৎ 12ই জুলাই বা 13ই জুলাইয়ের 28 দিন আগে। তার মানে আপনি মোটামুটি জুনের শেষের দিকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওখানে 12 দিন আর এখানে ধরেন 16 দিন। তো আমি বলবো আপনি জুনের 15 তারিখের পরে আপনি অ্যাপ্লাই করবেন। না, আমার পাসপোর্টে 20-এর মধ্যে আমার পাসপোর্টের শুনেন ভাইয়া, আমরা শুনছি আপনি টিভির আপনি যেটা করবেন, আমার পাসপোর্টের এই 20-এর মধ্যে লেখা আছে অক্টোবরের 18 তারিখে আমার এই দেশের ভিসা শেষ। হ্যাঁ, আপনিও ভিসা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনি যেহেতু 13ই জুলাইতে এদেশে এন্ট্রি হয়েছে, তাহলে ফলে আপনি 12ই জুলাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন 2019 সালে। এবং যেহেতু আপনি 28 দিন আগে করতে পারেন, সেহেতু আপনি 15ই জুনের পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমরা পরবর্তী কলার সঙ্গে যুক্ত হব। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন দর্শক। জি, আমার প্রশ্নটা আসলে আমার বোনের জন্য, আমার ছোট বোনের জন্য। আচ্ছা, সে দেশে ভিজিট ভিসায় আসছিল প্রথমে, তারপরে ওভারস্টে হয়ে যায়। কত সালে আসছিলেন? কত সালে আসছিলেন? 2010 এ। আচ্ছা আচ্ছা। তারপরে ওভারস্টে হয়ে যায়। ওভারস্টে হয়ে যাওয়ার পরে তার বিয়ে হয়, আমার যার সাথে বিয়ে হয় উনি ব্রিটিশ। আচ্ছা। তো যখন তার একটা মেয়ে হয়, এরপরে অ্যাপ্লাই করার পরে 5 ইয়ার্স রুটে 2012 এর আগে করে অ্যাপ্লাই।
তো তাকে 5 ইয়ার্স রুটে দেয়। 5 ইয়ার্স রুটে তাকে দিয়েছিল নাকি 6 ইয়ার্স রুটে দিয়েছিল? 5 ইয়ার্স রুটে। 5 ইয়ার্সে কি করে আপনার 2012 আগে আপনি বললেন না, তখন তো 5 ইয়ার্স ছিল না, তখন তো ছিল 6 ইয়ার্স। আচ্ছা, তাহলে হয়তো 6 ইয়ার হতে পারে, আমি আসলে পুরো ঘটনাটা জানি না। যতটুকু জানি যে রুলস, ইমিগ্রেশন রুলস চেঞ্জ হওয়ার আগে অ্যাপ্লাই করছিল। জি, তাহলে এটা 2012 9 জুনের আগে হবে। জি জি জি, 9 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করছিল। তো তার হাজবেন্ডের কাজ ছিল বা ওয়াজিব ছিল বিয়ে রেজিস্টার করে তারপরে অ্যাপ্লাই করছিল। তো আমি জানি যতটুকু 5 ইয়ার্স রুলে দিছে। প্রথম এক্সটেনশন করছিল 18,600 ছিল ওর হাজবেন্ডের। না, কিন্তু আপনি না বললেন যে আপনার বোন ওভার স্টেয়ার ছিল, তো ওভার স্টেয়ার থাকলে তাকে তো হিউম্যান রাইটসে তার অ্যাপ্লিকেশনটা হবে, ফলে সেখানে তো 18,600 দেখানোর কোনো ইয়ে না। আমার মনে হয় আপনি একটু আপনার বোনের সাথে পুরো ডিটেলস নিয়ে কথা বলেন, কারণ আপনি ফ্যাক্টসটা মিক্স আপ করে ফেলছেন। উনি ওভার স্টেয়ার হলে 18,600 কোনো প্রশ্নই ওঠে না। আর ওই যে বললাম যে আপনার 2012 আগে 18,600 কোনো রুলও ছিল না। আচ্ছা, না, আমার কোয়েশন যেটা ছিল, আমি যতটুকু জানি ও প্রথম একটা এক্সটেনশন করছে, আর এখন আর সেকেন্ড এক্সটেনশন। তো যদি আমার প্রশ্নটা হলো, যদি এই মুহূর্তে যদি তাকে, সে আমাকে বলছে 5 ইয়ার্স রুটে তাকে ভিসা দিচ্ছে, যেহেতু আমি সব ইনফরমেশন জানি না, যদি তাকে 5 ইয়ার্স রুটে ভিসা দিয়ে থাকে এবং ওর যদি মেইনটেনেন্স যদি এখন না থাকে, ওর হাজব্যান্ড বর্তমানে কেয়ার অ্যালাউন্সের জন্য অ্যাপ্লাই করছে, তো ও যদি কেয়ার অ্যালাউন্স পেয়ে যায় তাহলে কি ওর যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা আছে ওটা কি কভার হবে, ফুলফিল হবে? আপনার এখানে আসলে হবে কি ভাইয়া, আমাদের পক্ষে এই উত্তরটা দেওয়াটা একটু কঠিন, কারণ আপনি প্রথমে বলছেন উনি ওভার স্টার হয়ে গেলেন, তারপরে বলছেন 2012 আগে উনি অ্যাপ্লাই করলেন, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন কনসিডারেশন অ্যাপ্লাই করবে। উনি শুধুমাত্র 18,600 ইস্যু তখনই আসবে যদি অ্যাপ্লিকেশনটা হয় 2012 9 জুলাইয়ের পরে, এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনার বোনের এদেশে ভিসা থেকে থাকে। যদি আপনার বোনের ভিসা থেকে থাকে, যদি আমি ধরে নিচ্ছি ওনার ভিসা ছিল, তাহলেই উনি মাত্র ওই 5 বছরের রুটে উনি পড়বেন। মানে 5 বছরের রুটে উনি যদি পড়েন আর ওনার হাজব্যান্ড যদি কেয়ারারের অ্যালাউন্স পান, সেক্ষেত্রে কনসিডারেশন হচ্ছে যে তার অ্যাডিকুয়েট মেনটেনেন্স আছে কিনা। কেয়ারার অ্যালাউন্স মানে কিন্তু এই না যে কোনো ইনকাম বা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখাতে হবে না। এটার পাওয়ার অর্থ হচ্ছে এই 18,600 দেখাতে হবে না, কিন্তু অ্যাডিকুয়েট মেনটেনেন্স, যেটাকে আমরা বলি ইনকাম সাপোর্টের লেভেল, এরকম পর্যায়ের মেনটেনেন্স ওনাকে দেখাতে হবে। ওনাকে দেখাতে হবে পার্ট টাইম কাজ করে, ওনাকে দেখাতে হবে ওনারা দুজন মিলে ওনাদের ইনকাম সাপোর্টের লেভেল, ওনাদের যে হাউজিং কন্ডিশনটা, হাউজিংয়ের যে কস্টটা বাদ দিলে ওনাদের ইনকাম সাপোর্টের লেভেল 114 পাউন্ড 50 পেনি মতো এরকম ওনাদের পয়সা থাকবে কিনা উইকলি। এটা হচ্ছে আপনার টেস্ট। কিন্তু আমার মনে হয় ভাইয়া আপনি নেক্সট প্রোগ্রামে আমাদেরকে ফোন করেন, আপনার বোনের সাথে একটু বসে পুরো ডিটেল আলোচনা আপনি করে নেন। নইলে হবে কি, আমরা হয়তো একটা অ্যাডভাইস দেবো যেটা হয়তো ওনার জন্য অ্যাপ্লিকেবল না, কারণ আমাদের তো একটা দায়িত্ব আছে, তাই না? জি জি, অবশ্যই। ঠিক আছে, জি, আচ্ছা, থ্যাংক ইউ আপনাদেরকে। ধন্যবাদ দর্শক। আমরা আশা করি আপনি পরবর্তীতে পুরোপুরি জেনে আমাদেরকে কল দিবেন। আমরা পরবর্তী কলার সঙ্গে যুক্ত হব। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনছি দর্শক। আমার প্রশ্ন হচ্ছে ভাই, এই যে আইএলআর এর অ্যাপ্লাই এর জন্য আর এই ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই এর জন্য কয়টা প্রুফ অফ অ্যাড্রেস, মানে সাপোর্টিং ডকুমেন্ট, এক্সাম্পল ইউটিলিটি বিল লাগানো কয়টা লাগবে? ন্যাচারালাইজেশনের জন্য আপনার কোনো সাপোর্টিং কোনো প্রুফের ওরকম তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই। যদি তারা নতুন অনলাইন ফর্মে চেয়ে থাকে তো ওরাই আপনাকে বলে দেবে যে কয়টা আপনার প্রুফ লাগবে। আপনি দেখবেন আপনার আইএলআর এর জন্য, শোনেন, আইএলআর যদি আপনি ম্যারেজের গ্রাউন্ডে করেন, হ্যাঁ, যদি আপনি স্পাউসের রুটে আইএলআর যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম 6টা এভিডেন্স লাগবে, 6টা ডিফারেন্ট সোর্স থেকে, যে আপনি আর আপনার ওয়াইফ একসাথে লাস্ট 2 বছর একই অ্যাড্রেসে ছিলেন। 6টা লাগবে টোটাল, মানে মিনিমাম 6টা। জি, কমপক্ষে 6টা। টোটাল 6টা নাকি ভাইয়া? টোটাল বলতে আপনি বুঝছেন, আমি বলছি মিনিমাম, কমপক্ষে 6টা। আপনি 60টাও দেন, কোনো অসুবিধা নাই, কমপক্ষে 6টা। কমপক্ষে 6টা। আর এটা কয় মাসে লাগবে ব্রাদার? 3 মাসের না 6 মাসের? এটা লাগবে গত 2 বছরের এই সময়টা কভার করে একই অ্যাড্রেসে আপনারা স্বামী স্ত্রী আছেন, এরকম 6টা প্রুফ আপনাকে দেখাতে হবে। গত 2 বছরের 6টা প্রুফ? জি। আপনি বেশি যদি দেখাতে পারেন আরো ভালো, যদি আপনি 60টা দেখাতে পারেন। আরেকটা ব্রাদার, আরেকটা শর্ট কোশ্চেন এই রিলেটেড এর সাথেই,
যদি এক্সাম্পল আমি একটা গড়ের প্রবলেমে আছি, বলতে আমি হাউজিং এস্টেটের মানে কাউন্সিলের প্রপার্টি আছি, প্রপার্টিটা আইএলআর অ্যাপ্লিকেশনের সময় যদি মানে ইয়ে যায়, আমি জানতাম না, এটা আমার উপরে ডিপেন্ড করতেছে না, যদি মুভ করি লাইক এক্সাম্পল 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে যদি মুভ করি, তখন মানে নতুন করে এখন করে না, নতুন যে করে যাই মুভ মানে আইএলআর অ্যাপ্লিকেশনের সময়, তখন এই করে কিভাবে মানে প্রুফ অফ অ্যাড্রেস। ভাইয়া আপনি আসলে জিনিসটা বুঝতে পারেন, তারা বলেছে লাস্ট 2 ইয়ার্স। আপনি যখন ফর্ম লিখবেন, ফর্মে তারা জানতে চাইবে গত 5 বছরে বা গত 2 বছরে আপনারা কোন কোন অ্যাড্রেসে ছিলেন। আপনি যখন লাস্ট অ্যাড্রেস গুলো আপনি দেবেন, নতুন করে গেলে তো সাথে সাথে আপনার সব ডিপার্টমেন্ট থাকি তো সব কোম্পানি তো সাথে সাথে দিতে 2 সপ্তাহ লাগে। আমি আপনার এইটাই বুঝাইতাম স্যার আমাকে, বুঝছেন? আমি আপনাকে যেটা বুঝাচ্ছি, আপনি যে অ্যাড্রেসগুলো দেবেন, কোন অ্যাড্রেসে আপনি ছিলেন, সেই অ্যাড্রেসের ভিতরে আপনি কভার করে দিবেন যে আপনার ওই অ্যাড্রেসে, ধরেন আপনি নতুন অ্যাড্রেসে আসেন মাত্র 2 সপ্তাহ, তার আগের অ্যাড্রেসে ছিলেন 6 মাস, তো নিশ্চয়ই আগে 6 মাসের অ্যাড্রেসে আপনার প্রুফ আছে। আর নতুনগুলোতে পড়ে দিব, এভাবে লেখা যাবে নাকি? নতুনগুলো যদি আপনি নাও দেন, যদি আপনি বলেন না যে আমরা কেবল এখানে মুভ করেছি, আমাদের কাছে এখনো কোনো বিল আসেনি, তাহলে আপনার কথা হলো মিনিমাম 6 দেওয়া লাগবে 2 বছর দুইজন। এটা আমার কথা নয় ভাইয়া, আমি তো আসলে হোম সেক্রেটারি না, এটা হচ্ছে তাদের রুলের কথা, তাদের পলিসির কথা। আমার কথা হলে আমি বলতাম যে কোনো প্রুফই লাগবে না। ধন্যবাদ দর্শক, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে বিষয়টা ব্যাখ্যা করেছেন। আমরা একটু বিরতিতে চলে যাব, বিরতির পর আবারও ফিরছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার নিয়ে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।